আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসল। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘ নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিয়া খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শুধালেন, ভাইজান, তুমি কি কোনো বিষয়ে নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো, আমায় বলো। কি আর বলবো বল, আবিরের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদতে ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে এত বছর দূরে ছিল, বাসায় ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গেছে। আবিরকে কিছু বলতেও পারি না, বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মলিন হেসে বললেন, ভাইজান, তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি আবিরের সাথে আবার কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই। কিছুদিন আবিরকে ওর মতো করেই থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খেকিয়ে হঠাৎ বলে উঠলেন, ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, বল। আভাকে কি তুমি সত্যিই মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভিতর এখনো ক্ষোভ রয়েই গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনোদিনও দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলে, এত সহজে সবটা মেনে নিলে, বিষয়টা সত্যি অবাক করেছে আমায়। তোদের চোখে বিষয়টা 2 দিনের ঘটনা হলেও আমার কাছে এটা প্রায় 8 থেকে 10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে, মাহমুদের বিয়ের পর থেকে 15-20 বছরের মতো আমি ওর নামটা সহ্য করতে পারিনি। কত রাত ওদের উপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি, তার হিসেব নেই। আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায়ই গ্রামে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম, এমনকি ঈদেও বাড়িতে পা দিইনি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষে যশোরে চাকরির পোস্টিং হওয়ায় সেখানে যায়। ওইখানে মাহমুদাদের দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে।
আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ওর নামটা শুনে মুখের ওপর কল কাটতে পারিনি। বোনের প্রতি দুর্বলতায় মাইদুলের বলা সব কথাই শুনেছিলাম। তারপর থেকে মাইদুল মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদাদের খোঁজ খবর জানাতো। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকা আসার খবরও আমি আগেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকে এর আগেও ২-৩ বার দেখেছি। যেদিন শুনেছিলাম ওর হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছে, সেদিনই আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের উপর যে শক্ত আবরণটা পড়েছিল, সেটাকেও সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশে নিজেই বন্দী হয়েছিলাম। তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম, আর মাহমুদা আমায় ভাইজান বলে ডাকলো, ওর ডাক শুনে সেদিন মনে হয়েছিল আমার বুকের উপর থেকে ২৮ বছর যাবৎ জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পাতাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির, মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে, তাই সব কিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচবো আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না রে। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন। কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসাও প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল, বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খানের ছায়ায় বড় হওয়া ইকবাল খান হঠাৎ বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তারপর পরপর মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনেই বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন, আর সেখানে থাকা বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেনি। ডুকরে কেঁদেছেন বহু রাত। সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছেন। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করেই অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে, সেই ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে আসছে। আবির রংসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়ে রেখেছিল। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন আর্ট করব? তোর যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দিব? অবশ্যই। মেঘ নেট থেকে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগেই বের করে রেখেছিল, সেগুলোর একটাই এখন করতেছে। মেঘের পরনে সুতি কাপড়ের থ্রি-পিস, গলায় ওড়নাটা দুপাশ দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকেই সামলে এসেছে। চুলগুলো পেঁচে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। মেঘের ঘাড় উন্মুক্ত, ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে।
অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে, থুতনির উপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও মেঘ বুঝতে পেরেও পিছন ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তে মেঘের চোয়াল শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুংকার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবরই আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছ। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মিমির মুখে হাসি ফুটল। ছুটে গেল রুমের ভেতর। মিমির উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণরূপে রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলল, ও মা, এখন থেকে ভাইয়ার রুমের দায়িত্ব নিয়ে নিয়েছ? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নিব না তো কে নেবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মনি মুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শুধালো, মনি মুক্তা কে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরও সরু হয়ে গেছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার শো। মেঘ চেঁচিয়ে উঠে বলল, মিম। মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসছে। বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকল, আপু। আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন, আমার কি রূপ বের হয়েছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে। এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি। উনি যদি এসব কথা শুনতে পায় তোকে আর আমাকে দুটাকেই আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না। কার সাথে প্রেম করে? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘরাগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকের ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখ মুখে ঝাপটে পড়ছে। মেঘের দুহাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতে কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকল, মিম। ততক্ষণে মিম বেরিয়ে গেছে। বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুম থেকে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে,
মেঘ যে দেয়ালে ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার উপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘুর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পিছনে ঘুরল। মেঘ পেছনে ঘুরতেই আবিরের ঘনিষ্ঠতা অনুভব করল। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চের গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গেলে উষ্ণস্বরে বলল, সরি, আমি ভেবেছিলাম মিম আসছে। আবির নেশাক্ত কণ্ঠে নেশাক্ত আবির নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। মস্তিষ্কের নিউরনে অনুরণন হচ্ছে, শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। জানালা দিয়ে আসা অনম্র পবনে মেঘের ছোট বড় চুলগুলো দুলল বাতাসে। দু একটা চুল চোখে লাগতে মেঘ চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ রেখেই মেঘ চুল সরানোর জন্য রঙের রাঙানো হাত তুলল। আবির সহসা মেঘের হাতের কবজিতে ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগুড় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলতে নিল। মেঘের আগে আবিরই নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালে দুই আঙুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে। আবেশে মেঘের দু চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে দুই তিনবারে চুল সরানোর চেষ্টা করল। মেঘ নিজেকে সামলে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তেই যখন বলবি তবে এত আকৃষ্ট করিস কেন আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতির আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে মেঘের আদলে লেপ্টে আছে প্রমত্ততা। মনে অনুরাগের সুর বাজছে। মেঘের বয়সন্ধির প্রথম প্রেম আবির ভাই। সেই আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলেছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনকে দুর্বল করেছিল। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে। যে অসুখ সারানোর ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নিরিট দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে। মেঘও বৃহৎ আঁখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকেই অকস্মাৎ পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতেই আবিরের হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে। অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। দেয়াল ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেঁচাচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ
আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগূঢ়তা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনাড়ম্বরে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবেই ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখে ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানল। ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন?